বন্ধুরা নমস্কার। প্রথম দিন থেকে ইন্ডিয়া জোট আক্রমণ শুরু করে দিয়েছে সরকারের প্রতি। আজকে শপথ গ্রহণের প্রথম দিনেই যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শপথ নিতে যাচ্ছিলেন, তখনই বিরোধী সদস্যরা সব দিকে দিকে নিট 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 বলে চিৎকার করতে শুরু করেন। এই নিট কেলেঙ্কারির দায় তারা শিক্ষামন্ত্রীর ওপর চাপাতে চেয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগও ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাবি করেছিলেন এবং অনেকের তরফ থেকে মনে করা হয়েছে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত, এর ব্যর্থতার দায় কাঁধে নিয়ে। তো প্রথম দিন থেকেই যে বিরোধীরা ব্যাপকভাবে আক্রমণে নামবে এবং সমগ্র সেশন জুড়ে সরকারকে যে জর্জরিত করে দেবে আক্রমণে সেটা জানতো বলে বিজেপি আজকে ইমার্জেন্সিকে তুলে নিয়ে এসেছে। ইমার্জেন্সি মানে আপনাদের সবার মনে আছে যে 50 বছর আগে ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 25শে জুন 1975 ইমার্জেন্সি জারি করা হয় ভারতবর্ষে। তারপর 21 মাস ধরে ইমার্জেন্সি চলে। এরপরে 1977 সালে ইমার্জেন্সি উইথড্র করা হয়। ইমার্জেন্সির সময়ে দেশের অনেক রাজনৈতিক নেতাকে জেলে পোরা হয়, এগুলি সত্যি সবই। কিন্তু হঠাৎ করে কেন বিজেপি আজকে ইমার্জেন্সিকে তুলে আনলো? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পার্লামেন্টে যাচ্ছেন, তার আগে তিনি সাংবাদিকদেরকে সম্বোধন করতে গিয়ে ইমার্জেন্সির কথা তুলে বললেন যে আর কোনো দিন কেউ ইমার্জেন্সি দেশে জারি করতে পারবে না। এই কথা বলার কারণই হলো মূলত একটু হলো আগামীকালকে 25শে জুন, এবং 25শে জুন মানে 50 বছর পূর্তি, সেই 75-এর পরে 2024। তো এই 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বিষয়টাকে আবার তুলে আনলেন কংগ্রেসকে আক্রমণ করার জন্য। অন্যদিকে এই যে আক্রমণের জর্জরিত অবস্থা এনডিএ জোটের, বিশেষ করে বিজেপির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তার থেকে বাঁচার জন্য এবং তার পাল্টা আক্রমণে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে মনে করেছেন যে বেস্ট রাস্তা হলো ইমার্জেন্সিকে তুলে আনা। কারণ কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সবগুলো শরিক দল প্রধানমন্ত্রীকে একনায়ক হিসেবে তুলে ধরছে। তানাশাহ শব্দটার সঙ্গে দেশের মানুষ ব্যাপকভাবে পরিচিত হয়ে গেছে। স্বাধীনতার পর আর কোনো নেতার ক্ষেত্রে অতটা তানাশাহ শব্দটা ব্যবহার করা হয়নি যতটা এবারে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবং বিরোধীরা বারবার বলেছে যে এবার যদি তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, মানে বিজেপি যদি আবার 272+ পায়, তাহলে বিজেপি সংবিধান পরিবর্তন করে দেবে, বিজেপি দেশের গণতান্ত্রিক কাঠামো বন্ধ করে দেবে, নষ্ট করে দেবে এবং দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে। এবং তারা বহু জায়গাতে এটা বারবার বলেছে, কংগ্রেস হোক, সমাজবাদী পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, তারপর উদ্ধব ঠাকরের পার্টি হোক, সবাই দিকে অরবিন্দ কেজরিওয়ালদের ক্ষেত্রে খুব বেশি মুখর ছিল যে এটাই লাস্ট নির্বাচন। এই নির্বাচনের পরে যদি আরেকবার নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে আপনারা আর এই দেশে ভোট দিতে পারবেন না, আর নির্বাচন হবে না। এরপরে গণতান্ত্রিক ব্যবস্থা সব শেষ করে দেওয়া হবে, নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়া হবে। এইভাবে তারা সারা দেশে যেভাবে প্রচার করেছিল, সেই প্রচারের কারণে একটা ব্যাপক একটা ধারণাও তৈরি হয়ে গেছিল। এবং গত 5 বছর ধরে বিশেষ করে সরকারের ইডি এবং সিবিআইকে ব্যাপক ব্যবহার বা অপব্যবহার যাই হোক করা এবং ক্রমাগত বিরোধীদেরকে আক্রমণের মধ্যে রাখা, লোকসভার ভিতরে রাজ্যসভার ভিতরে বিরোধীদের কথা বলতে গেলে তারা একটু বেশি কথা বললেই তাদেরকে হয় বহিষ্কার করে দেওয়া বা তাদেরকে জোর করে থামিয়ে দেওয়া, এই সমস্ত প্রচুর ঘটনা হওয়ার কারণে বা বিভিন্ন বিল পাশ করার ক্ষেত্রে বিতর্ক করতে না দেয়া, একরকম জোর করে বিভিন্ন বিল পাশ করিয়ে নেওয়া ইত্যাদি ঘটনাগুলো এত বেশি হয়েছে যে হওয়ার কারণে বিরোধীরা সুযোগ পেয়েছে। বিরোধীরা দেশবাসীর কাছে একটা বার্তা নিয়ে গেছে যে এবারেই শেষ, ভোট দিয়ে দিন। এবারে ভোট দিয়ে যদি আপনারা ভোটের শক্তি দেখাতে না পারেন, তাহলে আপনাদের আর কোনো দিন ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ইমার্জেন্সি আজকেও, এটা মল্লিকার্জুন খার্গেজি আজকেও বলেছেন মিডিয়ার সামনে এসে নরেন্দ্র মোদীর ইমার্জেন্সির বক্তব্য শোনার পরে, যে নরেন্দ্র মোদী তো ঘোষণা না করে ইমার্জেন্সি জারি করে রেখেছেন দেশের মধ্যে। অর্থাৎ 1975 সালে তো ইমার্জেন্সি ঘোষিতভাবে
সরকার রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে ইমার্জেন্সি জারি করেছিল। এই 5 বছর আগে নরেন্দ্র মোদী কোনো ঘোষণা না দিয়ে ইমার্জেন্সি জারি করে দিয়েছেন। সুতরাং সম্পূর্ণ ইমার্জেন্সি লাইক সিচুয়েশনই ভারতবর্ষে গত 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে তারা 10 বছরের কথাও বলেন, এই জারি রয়েছে। এবং এর মধ্যে দিয়ে জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকার, তাদের তথ্য জানার অধিকার, তাদের কথা বলার অধিকার, তাদের প্রতিবাদ করার অধিকার, তাদের আন্দোলন করার অধিকার, তাদের নিজের পছন্দ মতো সরকার গঠনের অধিকার, এই সমস্ত অধিকারগুলোকে খর্ব করে দেওয়া হয়েছে। এবং দেখা গেছে জনগণ যেখানে যেখানে নির্বাচনের মাধ্যমে, ভোটদানের মাধ্যমে তাদের পছন্দ মতো সরকার প্রতিষ্ঠা করেছে, পরবর্তী সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রভাবকে কাজে লাগিয়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সেখানে বিধায়কদের ভেঙে ভেঙে সেখানে সরকার তারা পরিবর্তন করে দিয়েছে। এই সমস্ত অভিযোগ গত বছরের পর বছর ধরে বিরোধীরা লাগিয়ে আসছিল। তো আজকে যখন লোকসভার অধিবেশনের প্রথম দিন, আজকে যখন শুরু হয়, ভার্তৃহরি মাহতাব যখন তিনি প্রোটেম স্পিকার হিসেবে তিনি সভার কাজ শুরু করেন এবং একে একে আপনার সাংসদরা শপথ গ্রহণ করতে শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছেন, তার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এরা সবাই, নীতিন গডকরি, এরা সবাই শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণ করার সময়ে এই মুহূর্তের যে সবচেয়ে জ্বলন্ত বিষয়, যেটা নিয়ে রাস্তার মধ্যে আন্দোলন হচ্ছে, যেটা নিয়ে একের পর এক প্রেস কনফারেন্স হচ্ছে, যার পরিণতিতে এনটিএর ডিরেক্টর জেনারেলকে তার পদ থেকে সরানো হয়েছে, যেটা নিয়ে আরও অনেক বড় অ্যাকশন, যেটা নিয়ে সিবিআই ইতিমধ্যে তদন্ত করা শুরু করে দিয়েছে। এবং সিবিআই তদন্ত করতে গতকালকে যখন বিহারের একটি গ্রামে যায়, তখন সেই গ্রামে সিবিআইয়ের ওপরে আক্রমণ করে, সেখানকার গ্রামবাসীদের তরফে একটা অংশ সিবিআইয়ের ওপরে অ্যাটাক করে পর্যন্ত। এবং এই রকম সিবিআই বা ইডির ওপরে অ্যাটাকের কথা আমরা এর আগে শুনেছিলাম পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, এবং যার কারণে তৃণমূল কংগ্রেসের সরকারকে অনেকটা দেশবিরোধী সরকারের মতন করে বিজেপি প্রচারও করেছিল। এবার বিহারে যখন সিবিআইয়ের ওপরে আক্রমণ হয়েছে, তখন কিন্তু বিহারে বিজেপি ক্ষমতায়, জনতা দল ইউনাইটেডের নেতৃত্বে বিজেপি সহ আরও বেশ কিছু দল মিলিয়ে সেখানে জোট সরকার রয়েছে, এনডিএ সরকার রয়েছে। তো এই সমস্ত যে ঘটনাবলী ঘটছে, তখন নিটকে নিয়ে মানে এমনিতেও রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রছাত্রীদেরকে যে তিনি ব্যক্তিগতভাবে নিটের ইস্যুটাকে পার্লামেন্টে তুলে ধরবেন। তো আজকে কোনো তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই, আজকে শুধু শপথ গ্রহণ। কিন্তু এই শপথ গ্রহণ করতে যখন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যান, তখন বিরোধী সদস্যরা সমস্ত দিক থেকে তারা নিট নিট বলে চিৎকার করতে থাকেন এটা, এবং তাকে ব্যতিব্যস্ত করে তোলেন। কারণ নিট মানে ছাত্রছাত্রীদের সঙ্গে জড়িত বিষয়, নিট পরীক্ষা, এবং এনটিএ মানে ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার জন্য তৈরি করা প্রতিষ্ঠান, এবং শিক্ষামন্ত্রী সমস্ত কিছুর মানে সর্বোচ্চ পদাধিকারী। তো সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সময়ে এই কেলেঙ্কারি আসার কারণে তাকে ব্যতিব্যস্ত করা এবং তার মাধ্যমে সমগ্র সরকারকে, বিজেপিকে, নরেন্দ্র মোদীকে ব্যতিব্যস্ত করা এবং কেলেঙ্কারির সঙ্গে তাকে যুক্ত করে দেওয়ার একটা বড় সুযোগ এসেছে বিরোধীদের সামনে। এবং বিরোধীরা যে এই সুযোগটিকে এক বিন্দুও ছাড়তে রাজি না, আজকে প্রথম দিনেই তারা তার ইঙ্গিতে দিয়ে দিয়েছে। আর নরেন্দ্র মোদী এটা আগে অগ্রিম বুঝতে পেরেছেন বলেই তিনিও ইমার্জেন্সির ইস্যুটাকে তুলে এনে কংগ্রেসকে পাল্টা আক্রমণের রাস্তা আজকে তৈরি করে দিয়েছেন। এবং নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে আগামীকালকে 25শে জুন যখন লোকসভার অধিবেশন শুরু হবে, তখন বিজেপি এবং এনডিএর সদস্যরা তারা কংগ্রেসকে এই বানেই বিদ্ধ করার চেষ্টা করবে, যে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট নরেন্দ্র মোদীকে বিদ্ধ করে এসেছেন এতদিন ধরে। তো সব মিলিয়ে লোকসভার এই অধিবেশন ব্যাপকই জমজমাট হওয়ার মানে সম্ভাবনা শুরু হয়ে গেছে। বাকি কদিন 3 জুলাই পর্যন্ত আমাদের সববারই দৃষ্টি সেদিকে নিবদ্ধ থাকবে। এর অন্যান্য দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, সঙ্গে এভাবেই থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
নমস্কার, জয় হিন্দ।